প্রতিভাস ম্যাগাজিন অডিও চ্যানেলের নিবেদন। প্রত্যেক মাসে অনলাইনে প্রকাশিত প্রতিভাস ম্যাগাজিন থেকে নির্বাচিত উপন্যাস, গল্প, ধারাবাহিক ও অন্যান্য বিষয়। উপন্যাস অনন্ত জীবন, অধ্যায় 5। কেউ চলেছে এদিকে, কেউ ওদিকে, আবার কেউ কেউ দুই বিপরীতমুখী ধারার উল্লম্ব দুদিকে, অথবা এভাবে তৈরি হওয়া চারটি তলের মিলনবিন্দু ভেদ করে কোনাকুনি নানা দিকে। সবাই এভাবে চলেছে যে যেদিকে পারে। বিভিন্নমুখী এমন নানাবিধ গমন চলছে সমস্ত মানুষের। দূরে কোনো এক উচ্চস্থানে অবস্থানরত থেকে মনে হবে উদ্ভ্রান্তের মতো সবার চলন, প্রত্যেকেই প্রত্যেকের গতিপথকে কাটাকুটি করে এগিয়ে যাচ্ছে, কোথায় কেন তার হিসেব মাথায় না রেখে। অগোছালো এলোমেলো চলছেই চলছে। মেলাতে এমনি চলমান লোকের ভিড়ে সে হারিয়ে গিয়েছিল ছোটবেলায়। সে কারো সঙ্গে জুটে একবার এদিকে গেল, আবার ওদিকে কিছুটা, তারপর যে কোনো দিকে খানিকটা করে। গতিপথ ঘন ঘন পাল্টাতে পাল্টাতে দিগ্ভ্রান্ত হয়ে দাঁড়িয়ে গেল এক সময়। কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েই রইল। কোন পথটা ঠিক, কেনই বা ঠিক, কোথায় গেলে কি হবে কিছুই তার মাথায় ছিল না। কি করা উচিত তাও বুঝতে পারল না। দাঁড়িয়েই রইল। কতক্ষণ দাঁড়িয়েছিল জানেও না। সম্বিত ফিরল একটা গলা শুনে। তুই কি নতুন? হারিয়ে গেছিস? সে ফিরে তাকালো। বুদ্ধিদীপ্ত চোখের একটি ছেলে, সারা মুখাবয়ব আর শারীরিক ভাষায় সপ্রতিভতার ছাপ। ঋজু দেহ কাঠামো দেখলে মনে হবে সোজা চলতেই অভ্যস্ত। বয়সে তার চেয়ে খানিকটা বড়ই হবে। সে তাকিয়েই রইল, কি বলবে বুঝে উঠতে পারছিল না। তার কথাও হারিয়ে গিয়েছিল। এমনই হয় সবার প্রথম প্রথম যারা মেলায় হারিয়ে যায়। তারা সবাই নতুন ভাষায় কথা বলতে শেখে মেলায় হারিয়ে যাওয়ার পর, যে ভাষা মেলার অন্য সব লোকেদের বোধগম্য। আসলে মেলার ভাষা আর চরিত্র একেবারেই অন্যরকম। থাকতে থাকতে এখানে শেখে সেসব মানুষজন। আমার নাম কটিকল্প। তোর মতো আমিও মেলাতে হারিয়ে আছি। হারিয়ে গিয়েছিলাম কতদিন আগে নিজেও জানি না। আমারও অবস্থা হয়েছিল হারিয়ে যাওয়ার পর ঠিক তোরই মতো। বুঝতে পারছিলাম না কি করব, কোথায় যাব, কোথায় থাকব। থাকতে থাকতে আর সব কিছু দেখতে দেখতে আমি এখন বিশেষজ্ঞ হয়ে গেছি বলতে পারিস। এই মেলার নারী নক্ষত্র আমার মতো কে আর চেনে? আমার কাজটা আমি নিজেই ঠিক করে নিয়েছি। লোকজনকে দেখি, তাদের আচার আচরণ, উদ্দেশ্য বিধেয় জীবনযাপন দেখি আর নিজের মস্তিষ্কের গবেষণাগারে বিশ্লেষণ করি। মেলার সামগ্রিক চালচিত্র আর গতিধারা নজরে রাখি, কী বা কেমন হবে বোঝার চেষ্টা চালাই। বোঝাটা খুবই শক্ত, যদিও সবটা সবসময় বোঝাও যায় না। তবু আন্তরিক চেষ্টা থাকলে কিছু অন্তত আন্দাজ পাওয়া কারো পক্ষেই অসম্ভব হয় না। আর তোর মতো যারা এখানে হারিয়ে যায় নতুন নতুন, তাদের হাত ধরে কিছুটা পথ এগিয়ে দিই, অন্তত যতক্ষণ না তাদের চোখ মুখ খোলে। তারপর দেখি একদিন তারা নিজেরাই আমার হাত ছেড়ে দেয়। তাদের সবারই ডানা গজিয়ে যায়। কেউ আর আমার সঙ্গী হয়ে থাকে না। না থাকুক, আমার তাতে কোনো দুঃখ বা কষ্ট হয় না। বরং মনে হয় কেউ ঘাড়ে চেপেছিল এতদিন, বোঝাটা নামলো আর স্বস্তি হলো। নতুন যাদের এভাবে দুদিন পর চোখ খোলে, তারা তারপর দেখি এমন হয়ে গেছে যে চিনতেই পারি না। কোনোদিন তারা আমারই হাত ধরে এই মেলাতে অসহায়ের মতো ঘুরে বেড়াতো, ভাবতেও তখন অবাক লাগে। এখানে যারা থাকে বা আসে, তাদের সবারই চরিত্র একদিন এমন হতে বাধ্য। তোরও হবে, ভাবিস না। বিশ্বাস হচ্ছে না আমার কথা?
ছবি তুলে রাখ তোর আজ, 15-20 বছর পর মিলিয়ে দেখিস কি বিপুল পাল্টে গেছে তোর চেহারা আর চরিত্র। চেহারা পাল্টায় বয়সের সঙ্গে সবাই জানে, চরিত্রও নিঃসন্দেহে, কিন্তু ওই পাল্টে যাওয়া আর আমি যে পাল্টে যাওয়ার কথা বলছি দুটো সম্পূর্ণ আলাদা। বোঝাতে গেলে অনেক কথাই বলতে হয়, বোঝাতে পারবো কি না বা তুই কতটা বুঝবি তাও একটা প্রশ্ন। তার চেয়ে ভালো হবে এখানে থাকতে থাকতে নিজেই যদি তা বুঝতে পারিস। ইচ্ছে থাকলে বুঝতে পারবি 100 বার, সবাই পারেও। দুঃখ কোথায় জানিস? কি আমার পাল্টে গেল বা আমি কি ছিলাম আর কি হলাম এটা যাচাই করে দেখার ইচ্ছেটা করে না কেউ। মেলায় নতুন হারিয়ে যাওয়া অসহায় যাদের হাত ধরে আমি চলতে শেখাই, দুদিন পর তারা সাবালক হলে তাদের বর্ণবিকাশ অন্যরকম হয়ে যায় যখন, যদি তাদের বলতে যাই ঘুরে দেখো তুমি কেমন হলে বা দেখার ইচ্ছেটা মনে আনো একবার, তো তারা আমাকে হয়তো চাঁদা তুলে পেটাবে। আমি কাউকে কিছু বলতে যাই পাগল? কিচ্ছু বলি না, আমি কেবল দেখি, নিজের মনে ঘুরে বেড়াই, সব উপভোগ করি। আর নতুন যারা হারিয়ে যায় তাদের হাত ধরে চলতে শেখাই, যতদিন না পাখনা গজায় তাদের। আয় তোরও হাতটা ধরি। বহুক্ষণ কথা বলে হাত বাড়ালো কটিকল্প। সেও নিজের হাতটা বাড়িয়ে দিয়েছিল অকুল সমুদ্রে কিছু একটা আশ্রয় হিসেবে পাওয়ার ভরসায়। হারিয়ে যাওয়ার মুহূর্ত থেকে সে এমনই একটা ভরসা খুঁজে মরছিল। বড় অসহায়, বড় একা মনে হচ্ছিল নিজেকে। হাতটা তাই ধরল শক্ত মুঠিতে, আর সঙ্গে সঙ্গে বুকে বল ফিরে পেল। যে নিঃসীম শূন্যতা তাকে ঘিরে রেখেছিল এতক্ষণ, সে দেখল তা এখন ভরাট। এই মেলার ভিড়ে সে আর একা, সঙ্গীহীন নয়। তার হাত ধরে তাকে নিয়ে এবার এগিয়ে যাবে স্বয়ং এমন একজন যে জানে এই মেলার ঘটনা প্রবাহ কোন দিকে কিভাবে এগোয়। ওই একজন যার নাম সে জানল কটিকল্প, তার অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ সুদীর্ঘ পথ পরিক্রমার প্রক্রিয়ায়। সে কি এখন নিজেকে নিশ্চিন্ত ভাবতে পারে? কটিকল্প আবার বলল, এখন থেকে যতদিন তুই আমার হাত ধরে চলবি, দেখতে পাবি মেলার লোকজন কিভাবে, কি উদ্দেশ্যে চলে, কি চায় এই লোকগুলি, কি ভাবনায় ব্যস্ত রাখে নিজেদের দিনক্ষণ, স্পষ্ট হয়ে যাবে সব তোর কাছে। মানুষের কেমন চেহারা, কেমন চরিত্র, কি বৈশিষ্ট্য যত দেখবি তত অবাক হয়ে যাবি। একটি একটি মানুষ মানে একটি একটি পৃথিবী, সবই অন্তর্গত এই পৃথিবী নামক বাসস্থানের মানব সভ্যতায়। কত রহস্য, কত বৈচিত্র্য লুকিয়ে রয়েছে এখানে, না দেখলে তোর বিশ্বাসই হবে না। যদি আমার হাত ধরে রাখার ধৈর্য থাকে তো দেখার চোখ পেয়ে যাবি। তখন তুই বুঝবি যাদের যে পরিচয়ে দেখে যাচ্ছিস দিনরাত, তারা আসলে মোটেই তা নয়। সবাই তারা অন্যরকম কার্যকলাপে ও পরিচয়ে। এই চোখ তোর থেকে যাবে যতদিন, আমার সঙ্গে আমার হাত ধরে আমি যেভাবে যে পথে চলছি অনবরত, সেভাবে চলাচলের মানসিকতা থাকে তোর। যেদিন আমাকে ভুলে যাবি, আমার হাত ছেড়ে দিবি, তোর এই ক্ষমতা চলে যাবে। তুইও তখন হয়ে যাবি মেলার আর 10 জন লোকের মতো। সবাই যা ভাবে তুইও তা ভাববি, যা করে করবি, যেভাবে চলে চলবি। তোর সঙ্গে অন্য লোকজনের আর কোনো পার্থক্য থাকবে না। কথাগুলি শোনাচ্ছিল কটিকল্প হাত ধরে চলতে চলতে। তার চলার পথ একমুখী, থামে না বা পিছন ফিরে তাকায় না। কে চলল না চলল তার ভ্রুক্ষেপ নেই। সে চলে নিজের ছন্দে, নিজের খেয়ালে, অবিরাম গতিতে। যে না চলে সে তাকে চলতে বলে না, যে চলে সে তাকে সঙ্গে রাখে, ফেলে এগিয়ে যায় না। চলুক বা না চলুক, সবাই বা সব কিছু তার চলাচলের ওপর নির্ভরশীল। এটা বুঝেও কেউ বোঝে না।
তাতে তার চলাচল আটকায় না। সে তার চলার পথে দেখে কে কেমন, জানে সে জগৎ ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তার পথেই চলমান। কেন চলে সবাই তার সঙ্গে সেটা কি সেও জানে? এমনকি সে নিজে কেন চলছে তার কোনো ব্যাখ্যা বা যুক্তি সে সাজায় না। তার কোনো সঙ্গী নেই। তাকে যারা আদর্শ ভেবে মর্যাদা রাখার চেষ্টা করে প্রত্যক্ষভাবে না হলেও সে তাদের পুরস্কৃত করে। সে হাতে ধরে দেয় না কাউকে কিছুই। পুরস্কার যে পাওয়ার সে তবুও তা ঠিক ঠিক পেয়ে যায়। মেলার এই মানুষজন বড়ই বিচিত্র। হাত ধরে চলতে চলতে জানাচ্ছিল তাকে কোটিকল্প। দেখ না তাদের সাজগোজের ঘটা, গায়ে কত রকম পোশাক আশাক, দেখতেও কেউ এক নয়, নানাবিধ চেহারা চরিত্র। আবার দেখ প্রত্যেকেই রঙের কারবারি, রকমারি রং দিয়ে সাজায় তাদের আজ কাল পরশু। তারা কখন হাসে কেন হাসে, কখন কাঁদে কেন কাঁদে, বুঝতে গেলে থই পাবি না। আমি তাদের দেখি আর ভাবি কেন এত রং মেখে সং সাজে সবাই। আমার চলন চলছেই, তারা কি তার খবর রাখে না? আমার সঙ্গে কেন তারা চলতে পারে না? কেন আমার হাত ধরতে চায় না? আমি তো হাত বাড়িয়েই আছি। তারা ধরেও কেন ছেড়ে দেয়? কেন আমাকে, আমার চলনকে দেখেও দেখতে পায় না? আমি তো চলি আমার নিয়মে, থামি না, বসে থাকি না, এগিয়ে যাই। সবাই কিন্তু আমাকে চেনে, তবুও না চিনে থাকতে চায়। তারা কেউ মানতে চায় না আমার উপস্থিতি। এ এক আজব বিস্মরণ, কি এক মোহ সবাইকে আচ্ছন্ন করে রাখে। আমি সবাক হতে জানি না, নীরব থাকি, কিন্তু আমি প্রবলভাবে চলি আর চালাই। মানুষরা যারা মেলাতে আছে তারা সবাই মশগুল আনন্দে, আমি উজ্জ হয়ে যাই। হাত ধরে তাকে চালাচ্ছিল কোটিকল্প বলতে বলতে কথাগুলি। সে চুপ করে শুনতে থাকে, কি বলবে বুঝতে পারে না। জনস্রোতের দিকে চোখ থাকে যদিও, শুনতে কিছু ভুলে যায় না। সে যেমন কি বলবে বুঝতে পারে না, তেমনি কিছু বলার সুযোগও পায় না। অপরপক্ষ তার কথা শোনার অপেক্ষা করে না, আপন খেয়ালে বলতেই থাকে। মেলা কিন্তু চিরকালই জমজমাট। হয়তো এখন যাদের দেখছিস তাদের আর কোনো কালে দেখতে নাও পারিস, দেখবি না কোনো দিন, সেটাও কিন্তু জোর দিয়ে বলার উপায় নেই। এমন লোকজনও দেখতে পাবি যারা বরাবর দলবদ্ধ হয়ে থেকে যায়, সেই দলে সব চেনামুখ। তবে তারা অনন্তকাল এভাবে থাকতে পারে না কোনো ক্রমেই। কোনো না কোনো একদিন আজ যে মুখগুলি মেলায় আছে তাদের জায়গায় অন্য মুখেরা চলে আসে। ব্যাপারটা এমনই নিঃশব্দ নিয়ম মেনে ঘটে যায় যে কোনো একদিন সমস্ত মুখগুলি পাল্টে যাওয়া সত্ত্বেও এত বড় পরিবর্তনটা কেউ টেরই পায় না। মেলার একটি প্রজন্ম এভাবে লোকচক্ষুর সামনে থেকে পুরোপুরি পাল্টে নীরব ছন্দে অন্য প্রজন্মে রূপান্তরিত হয়, হতেই থাকে। লোকজন দেখলেও তা নজরে আনে না। আমি আমার চলাচলের প্রক্রিয়ায় এমন রহস্য দেখেই আসছি। সমস্ত তথ্য আমার গোচরীভূত। মেলার এত বিচিত্র জনসমাবেশ, এই বিপুল জনসমষ্টির সবাই চলছে মোহাচ্ছন্ন ভূতে পাওয়া অস্তিত্বের মতো, অথচ প্রত্যেকেই অতিমাত্রায় সতর্ক, নিজের পাওনাগণ্ডা চুলচেরা হিসেবে বুঝে নিতে ওস্তাদ। এমনই বুদ্ধিমান এই জনরাশির প্রত্যেকটি সদস্য যে তুই তারা যা বোঝে তার অন্য কিছু বোঝাতে পারবি না। ব্যক্তি স্বার্থ ও ব্যক্তিগত লাভ ক্ষতি সম্পর্কে কাউকে বোঝানোর কিছুই বাকি আছে খুঁজে পাওয়া যাবে না। এই জনরাশিকে ঠকাবে এমন সাধ্যি কারও নেই, না হলে এমন সভ্যতা তারা গড়ে তুলতে পারে? তারাই তো তাই শিল্প বিপ্লব ঘটিয়েছে, তথ্য প্রযুক্তি বিপ্লব এনেছে,
এমনকি জীবনকে কালোত্তীর্ণ করার, অসম্ভবকেও হস্তগত করার প্রতিজ্ঞায় অটল থাকার দুঃসাহস সামনে রেখে সৃষ্টিকর্তার সংজ্ঞা ও পরিচয় পাল্টে দিতে চলেছে। এই মেলার ভিড়ে সামিল এমনই সব মানুষরা। তাদের দেখে আপাত দৃষ্টিতে তোর মনে হবে চালচলনে সবাই বিশৃঙ্খল। সবাইকে এক এক করে দেখলে সেটা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু এই জনতার সামগ্রিক চেহারাটা শৃঙ্খলাবদ্ধ। এত সব ইতিবাচক বিষয় থাকলেও গোড়ায় কিছু গলদ বর্তমান। মজা কি জানিস? এখানে যেভাবে যারা আছে তারা ভুলে যায় কিভাবে, কোথায়, কেন আছি। তারা ভাবে যেখানে যেভাবে আছি সেটা সেভাবে আমার চিরকালীন বাসস্থান। তাই তারা সেই স্থানকে সর্বাধিক আরামপ্রদ বানাতে গিয়ে ন্যায় অন্যায়, ভুল ভ্রান্তির কালোত্তীর্ণ প্রচলিত সংজ্ঞা ও ধারণাগুলিকে ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নিজের মতো করে নেয়। ব্যক্তিবিশেষের এই সংকট শেষ পর্যন্ত আর ব্যক্তিকেন্দ্রিক থাকে না, ব্যক্তি সমষ্টিও তাতে আক্রান্ত হয়ে যায়। সমাজ ও সভ্যতা তখন সামগ্রিকভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ে। ভ্রান্ত মোহের বশবর্তী চলাচল তখনই দিশা হারিয়ে ফেলে। লক্ষ্য যা ছিল তা যদিও বা একই মনে হয়, সেখানে যাওয়ার পথ ও চলন দেখতে আপাত সহজ লাগলেও কিন্তু ভুল হয়ে যায়। একটানা কথা শোনাতেই থাকে কটিকল্প। তার শুনতে খুব যে বিরক্তি লাগে এমন নয় মোটেই, বরং সে যত শোনে তত বুঝতে শেখে চারপাশ। সে তো হারিয়েই যেতে বসেছিল মেলার মধ্যে জনপ্রবাহে। দৈবাত দেখা পেল এমন এক সূত্রধরের, যে তাকে ভরসা জোগালো আর হাতড়ি ধরে এগিয়ে চলার পথ দেখাচ্ছে। সত্যিই সে চিনত না, বুঝত না এই বিচিত্র জনস্রোতের চরিত্র, এই বিশেষ জনসমষ্টির মিলন ক্ষেত্রটিকে। যে তাকে এত যত্ন নিয়ে বুঝিয়ে দিচ্ছে, তার কথা না শোনা তো বোকামি। এই অকুল ভিড়ে সঙ্গীহীন সে তো ছিল এমনই কোনো সঙ্গীর আকুল অপেক্ষায়। যখন তেমন কাউকে পেল, তাকে কেন অসহ মনে হবে? দীর্ঘ সময় চলতে চলতে আর কথা বলতে বলতেও অক্লান্ত কটিকল্পের হঠাৎ মনে হলো তার শ্রোতাটি প্রথম থেকেই নির্বাক ও নিরুত্তর। তার নিজের তো এমন থাকার কথা, কেবল এগিয়ে চলা ধর্ম যেহেতু, অথচ সে এক নাগারে কথা বলে যাচ্ছে। শ্রোতাটির কোনো রকম প্রতিক্রিয়াই নেই। কেন? সে কি বুঝতে পারছে তার কথা? আদৌ শুনছে তো, নাকি তার সমস্ত কথা অশ্রুত থেকে হারিয়ে যাচ্ছে? এই সঙ্গত প্রশ্ন মনে জাগায় সে চুপ করল, যদিও চলা থামালো না। একটু সময় চুপ থেকে সে গলার স্বর খানিকটা নামিয়ে প্রশ্ন করল, আচ্ছা, আমি কি বলে যাচ্ছি তুই কি শুনছিস? প্রশ্ন শুনে তার একটু অবাক লাগলো। সরাসরি প্রশ্ন যখন, কিছু তো এবার বলতেই হয়। এখানেই যত তার দ্বিধাদ্বন্দ্ব। বলতে গিয়ে মুখে কথা ফোটে না, কেন তা বোঝে না নিজেও। কিরে, কিছু তো একটা বল। একা তো আমিই বকে যাচ্ছি তখন থেকে। হারিয়ে গেছিস তা তো বুঝলাম, তার বৃত্তান্ত না হয় পরে বলবি, কিন্তু এত যে কথা বলছি সেসব শুনছিস কিনা সেটা তো জানাবি। কথাগুলি তোর পছন্দ কি অপছন্দ তা পরের কথা, শুনছিস তো? এবার তো তাকে কিছু একটা উত্তর দিতেই হয়। তবুও যতক্ষণ মুখে শব্দ উচ্চারণ না করে পারা যায় এমন মনোভাবে আবদ্ধ থাকার বাসনায় সে ঘাড় কাত করে বোঝালো যে শুনছে। এভাবে উত্তর দিয়েই তার মনে হলো প্রশ্নকর্তা কেবল একটানা চলনশীলই নয়, এদিক ওদিক তাকিয়েও দেখতে উৎসাহী নয়। তার এই নির্বাক উত্তর সে তো দেখতে পেল না, অতএব মুখে কথা না বলে উপায় নেই। তাকে তাই বলতেই হলো, হ্যাঁ শুনছি, বুঝতেও পারছি। ভালো কথা। এবার তাহলে তুই বরং তোর কথা বলতে পারিস। তোর পরিচয়, তোর হারিয়ে যাওয়া
তোর ইচ্ছে অনিচ্ছে যা তোর খুশি, আর নয়তো পরেও বলতে পারিস। যাকগে, ছেড়ে দে, পরেই না হয় বলিস। আমি যে খুব জানতে চাই তাও নয়, কারণ তোর বিবরণ আমার জানা। তবুও বলতে বলছি এজন্য যাতে তুই কিছু বলার সুযোগ পাস। শুনে সে বেশ অবাক হলো। কথা বলতে তার কোনো দ্বিধাবোধ নেই এখন। শটান এবার প্রশ্ন করলো, আমার কথা তুমি জানলে কি করে? সবার কথাই আমি জানি, না জেনে উপায় নেই। বলেছি তো তোকে, এখানে চলতে শেখে সবাই আমার হাত ধরে, সূচনা সেই হারিয়ে যাওয়া থেকে। কিভাবে হারায় সবাই দেখছি সব সময়। কারো ক্ষেত্রেই আলাদা কিছু হওয়ার জো নেই, তোর ক্ষেত্রেও হবে কেন? উত্তরটা কি পছন্দসই হলো তেমন? আপাত দৃষ্টিতে তেমন অবাস্তব মনে না হলেও একটু যেন কেমন কেমন, তবুও মেনে নিতেই হলো। তা সত্ত্বেও যা অপছন্দ সেটা জানবার জন্য উপযুক্ত জিজ্ঞাসা খুঁজে বেড়াতে লাগলো। এই অবকাশে কোটিকল্প আবার বলল, আমার হাত ধরে চলার একটা মুশকিল আছে। তোকে কেবলই চলতে হবে, থামতে পারবি না, বিশ্রামও পাবি না, কারণ আমি চলতেই থাকি, থেমে যাই না কখনো। একটানা চলনই আমার স্বভাব, আমার ধর্ম। এমন হয় কেউ? সে মেলার চরিত্র বা লোকজন কি দেখবে, তাকে দেখেই কুলিয়ে উঠতে পারছে না। যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে। কেন সে সবার সব তথ্য জানে? কেন সে কেবলই চলে, কখনো থামে না বা বিশ্রাম নেয় না? কেন সে মেলার ভিড়ে ঘুরে বেড়াচ্ছে? কেন যে হারায় এখানে তার হাত ধরে সে এগিয়ে নিয়ে যায়? কেনই বা তার কথা সবাই ভুলে যায় এক সময়? একের পর এক এমন প্রশ্নগুলি মাথার মধ্যে আসতে লাগলো ক্রমাগত। মেলার ভিড় দেখে এতক্ষণ সে অভিভূত হয়ে গিয়েছিল, এবার সে বিস্ময়াভিভূত হলো তার কথা ভেবে। এই যে তার হাত ধরেছে, তার সঙ্গে এগিয়ে যাচ্ছে, তার কথা শুনছে, তাকে তো সে দেখছে না তাকিয়ে। এবার সে চোখ ফেলল তার দিকে। মনে হলো অনেক কালের চেনা কেউ, এমন কেউ যাকে সে দেখতে অভ্যস্ত। কিন্তু কি মুশকিল, কিছুতেই মনে করতে পারল না কিভাবে তার সঙ্গে কবে কোথায় দেখা হয়েছিল। এত চেনা কেন মনে হচ্ছে? হতভম্বের মতো সে প্রশ্ন করল, তুমি কে বলো তো? কোথাও না কোথাও আগে নিশ্চয় দেখেছি। তার প্রশ্ন শুনে মৃদু হাসল কোটিকল্প, রহস্যজনক মেজাজে সাবলীল ভঙ্গিতে জবাব দিল, কোথায় কখন না দেখেছিস? কেন যে মনে করতে পারছিস না? তোর সঙ্গে আমার আজন্ম বন্ধুত্ব, আমৃত্যুও বলতে পারিস। ভুলে গেলি কি করে? আরে ভাই, এটাই তো আমার দুর্ভাগ্য। তোর মতো সবাই আমাকে ভুলে যায়, আর তাই হাতটা ছেড়েও দিতে পারে। কথাটা কি সত্যি? সে বুঝে উঠতে পারল না। আবার নিশ্চিতভাবে মিথ্যে বলেও মনে হচ্ছে না, কারণ মুখটা বড়ই চেনা। অন্য আরও প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তেমনই একটি প্রশ্ন সে এবার মেলে ধরল, মেলার সমস্ত চরিত্র তুমি জানলে কি করে? কেবল ঘুরে ঘুরে এত কিছু জানা যায় না, অন্য কোনো ব্যাপার অবশ্যই আছে। আছে নাকি? আছে তো। তার গলাতে বিন্দুমাত্র অস্বস্তি নেই। মেলাতে কেবল আমিই ঘুরে বেড়াই না, মেলাও চলে আমার সঙ্গে। ঘোরে সে, আমি যেভাবে ঘুরে বেড়াই। আমি চলছি বলেই মেলা জমছে, বা বলতে পারিস মেলা চলছে। কিন্তু তুমি কে? আবারও হাসল কোটিকল্প, বলল, উত্তরটা জানিস, তবুও বুঝতে পারছিস না। না, বুঝতে পারছি না, বলে দিলেই তো পারো। সাময়িক ভুলে গেছিস, আবার ঠিক মনে পড়বে, নিজেই বুঝতে পারবি। ছেড়ে দে না, আমাকে নিয়ে পড়ে কোনো লাভ নেই তোর। বন্ধু বলেই ভাব না, ল্যাঠা চুকে যাবে। হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া কোনো বন্ধু থাকতেই তো পারে। সেসব বাদ দিয়ে এখন বরং মেলার লোকগুলিকেই দেখতে থাক। তারা আমার চেয়ে বেশি চিত্তাকর্ষক। তারা কি চায়, কি করে, দেখলে তুই কুল পাবি না। সব এক একটি বিস্ময়ের খনি।
তারা কিভাবে চলছে, কেন চলছে দেখতে চেষ্টা কর। দেখ বুঝতে পারিস কি না। কি তারা বলতে ব্যস্ত তাও দেখার বিষয়। দেখ না, একবার এদের দেখা শুরু করলে নেশা ধরে যাবে, তুই আর চোখ ফেরাতে পারবি না। রহস্য ঘনীভূত চরিত্র সব। সে তাই এবার মেলার লোকগুলির দিকে পূর্ণ চোখ মেলে তাকালো। অনন্ত জীবন উপন্যাসের পরবর্তী অধ্যায় আবার আগামী শুক্রবার রাত 8টায়।